ফিরে এলাম চতুর্থ শনিবারের সোনাবেলা নিয়ে। এই সিজনে প্রয়াসম ভিজুয়াল বেসিক্স থেকে আপনারা শুনতে পাবেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয়ের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে সৈয়দ মুস্তাফা সিরাজ ভীষণ জনপ্রিয়। সৈয়দ মুস্তাফা সিরাজের একাধিক লেখা আমরা পাই শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায়। লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য লিখেছেন বহু নাটক। অলিক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়লকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ডিলিট মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় তাকে। 4 সেপ্টেম্বর 2012 সালে আমরা হারাই এই প্রখ্যাত সাহিত্যিককে। ধন্যবাদ জানাই ওনার পুত্র শ্রী অমিতাভ সিরাজকে শনিবারের সোনাবেলার এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শহর যতই বড় হচ্ছে, ঝলমল করছে রাস্তার আলো, ততই দূরে সরে যাচ্ছে ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্যরা। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম 9 দশকের মাঝামাঝি, যেখানে লোডশেডিং হলেই মা, ঠাকুমা, কাকু, কাকিমার কাজ ঘেঁষে বসে শুনতে পারতাম নানান স্বাদের ভয়ের গল্প। বর্তমান প্রজন্মের হাতে অ্যান্ড্রয়েড। এই টেক স্যাভি প্রজন্মকে 9 দশকের স্বাদ দিতে এগিয়ে এসেছেন সল্টলেক ও রাজারহাট নিউ টাউনের কিছু বাসিন্দা। তারা দায়িত্ব নিয়েছেন প্রতি শনিবার নিয়ম করে আপনাদের গল্প শোনাবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয় সংগ্রহ থেকে। হেডফোন কানে লাগিয়ে ও ঘরের আলো অফ করে একবার শুনে দেখতে পারেন এনাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো। ভালো মন্দ যাই লাগুক, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ আপনাদের জন্য থাকলো সৈয়দ মুস্তাফা সিরাজের আদি ভৌতিক। পরিবেশনায় প্রতিধ্বনি সল্টলেক। নমস্কার। শনিবারের সোনাবেলা সিজন 4-এ সল্টলেক এই ব্লকের পার্ট 1-এর প্রতিধ্বনির নিবেদন নাটক আদি ভৌতিক। মূল কাহিনী সৈয়দ মুস্তাফা সিরাজ, নাট্যরূপ, পরিচালনা ও আবহ ভাবনা শ্রী শুভগুপ্ত ভায়া। অভিনয়ে আছেন শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়, শ্রীমতী শাশ্বতী গুপ্ত ভায়া, শ্রীমতী সোমা গাঙ্গুলি, শ্রী অভিজিৎ দত্ত, শ্রীমতী সুপ্তি মণ্ডল ও শ্রীমতী পূর্ণা দত্ত। নাটকটি আপনাদের ভালো লাগলে দয়া করে আপনারা শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। নেতাই, এই নেতাই, আরে ও নেতাই, আহাম্মকটা গেল কই? বেটা নিঘাত তার কর্তামার কোনো ফরমাস খাটতে গেছে, আর কর্তামাটি হয়েছে তেমনি, নিজের ন্যাওটা বানিয়ে মুখ পোড়াটাকে একেবারে আঁচলে বেঁধে রেখেছে। অনেকক্ষণ থেকে তোমার আস্ফালন শুনতে পাচ্ছি। বলি, 7 সকালে এত চিল্লামিল্লির কি হয়েছে? নেতাইকে এখন পাবে না কো, দোকানে পাঠিয়েছি। তা বাদে আমার নমামিমার বাড়িতেও যাবে, একটু দরকার আছে। চমৎকার,
এদিকে যে আমার নস্যি ফুরিয়ে এসেছে দুদিন ধরে বলছি, সে খেয়াল নেই তার। নমামিমার বাড়িতেও যাবে। এই, আমার বাপের বাড়ির লোকদের নিয়ে মুখ করবে না বলছি। ও তুই নস্যির শখ, তো দুপা হেঁটে মোড়ের মাথা থেকে নিজে গিয়ে আনতে পারছো না? নেতাইকে রেখেছে কি করতে? ওকে শুধু তোমার ফরমাস খাটবে? তাছাড়া একটু পরে কাছারিতে ছুটতে হবে, মক্কেলরা সব বসে থাকবে। থাক, আর মক্কেল দেখিও না। একটা কেসও জিততে পারে না, তার আবার মক্কেল কাছারি। নুন ছেটাবে না বলছি। যাক, কাটা ঘায়ের জ্বালাটা আছে তাহলে। না জিতলেও কেউ কেউ এখনো আমার উপর ভরসা রাখে চারু। কেউ কেউ না শুধু কেউ? মামলার পর মামলা হেরেও কিসের ভরসা বুঝি না নাকি? মানে কি বলতে চাইছো? ভেবো না আমি ঘাসে মুখ দিয়ে চলি। যাই ভাতের হাড়ি ঠেলতে, কাছারি যাবার আগে দুটি মুখে দেবার ব্যবস্থা করতে হবে তো। হ্যালো, শোনো শেফালি। হ্যাঁ জগন্না। একটা জরুরি কথা। সে তো কাছারিতে আসছে, সেখানে কথা হবে জগন্না। তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা খুবই পার্সোনাল। সেই কারণেই তো কাছারি। পার্সোনালটা কাছারিতে, আর মোকদ্দমার কাজটা তোমার বাড়িতে। আরে ওইখানেই তো গন্ডগোল। 3টে মোকদ্দমা হেরেও কেন তুমি এখনো আমার গলায় ঝুলে আছো, সেইটা সে সন্দেহের চোখে দেখছে। কে? তোমার চারু বলো? চারু নন্দিনী? চারুশীলা? থামো, তোমার আর মস্করা করতে হবে না। রাখছি, সে এক্ষুনি এসে পড়বে। তাহলে কাছারিতে ঠিক 11টায়। ওই পার্সোনালটার জন্য তো? বেশ, রাখছি। নেতাই, আগে কর্তামা। তোর বাবুর উপর যে তোকে নজর করতে বলেছিলুম, সে তো করে যাচ্ছি কর্তামা। কাছারিতে আজ আবার সেই বেদবা মেয়ে মানুষটা এসেছিল তো, দুজনে মামলা নিয়ে অনেক কথা কইছিল। মামলা নিয়ে কথা কইছিল? তুই বুঝলি কি করে? ওই যে দুজনায় মুখের কাছে মুখ নিয়ে কথা বলছিল কিনা, মামলার কথা যাতে অন্যেরা শুনতে না পায়। আর কোনো মক্কেলকে দেখলি? না মা, আর তো কেউ কয়েক মাসের মধ্যে নজরে আসেনি গো। সবাই বলে জগন উকিল না ফেলু উকিল। ফেলু উকিল কি মা? ওই যাদের ভাগ্যে শুধু বেদবা মক্কেল জোটে। শোন, এরপরে যখন ওই বেদবাটা মোকদ্দমার নাম করে বাড়ি আসবে, তুই আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনবি। ঠিক আছে মা। ওর মোকদ্দমাগিরি আমি ছুটোচ্ছি। জগনদা, এবারের মামলাটা কিন্তু জিততেই হবে। শ্বশুরবাড়ির জ্ঞাতি ভাইগুলো হারে বজ্জাত। দেখছি কি করা যায়। শুধু দেখছি বললে হবে না জগনদা, আমাদের পুকুরটা ওরা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে। কালকেই মামলাটা রুজু করতেই হবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। কি আপনাকে করছো কেন জগনদা? কেউ তো নেই। বৌদিচে বললে তার নবমীমার বাড়িতে গেছে। তাহলে এই জগনদা গেছে তো, কিন্তু ওর যে একটা চেলা আছে নেতাই, সেটাকে নিয়েও চিন্তা। তোমার সবিতেই চিন্তা, ছাড়ো তো। বেশ, মামলার কথা পরে হবে। দেখি তোমার হাতটা। হ্যাঁ, এই হাতে হাত রেখে তুমি আমার দায়িত্ব নেবে বলেছিলে জগন্তা, ভুলে গেলে? ভুলিনি শেফালি, আর কিছুদিন সময় দাও। আমি আর সময় দিতে পারবো না জগন্দা। হিমির জ্ঞান হওয়ার আগেই ওর বাবাকে হারিয়েছে। তোমাকে ওর বাবা বলে মেনে নিতে কোনো অসুবিধেই হবে না। তুমি দেখো দেখো তুমি। আমাকে একটু ভাবতে দাও শেফালি। কে 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 ওখানে? তুই ঠিক শুনেছিস? হ্যাঁ কর্তামা, একেবারে হাতে হাত রেখে বলল। ঠিক আছে, তুই যা। আচ্ছা। এই যে চারু, নীল রঙের একটা ফাইল দেখেছো? পাচ্ছি না। মামলা করতে গেলে হাত ধরাধরি করতে হয় নাকি?
মানে মামলা করতে গেলে অন্যের সংসার ভাঙতে হয় নাকি? কি যাতা বলছো চারু? মামলা করতে গেলে অন্যের মেয়ের বাপ হতে হয় নাকি? চুপ করো চারু। কেন কেন চুপ করব বলতে পারো? আমি অনেক দিন ধরেই বুঝতে পারছিলাম ওই বেধবা মাগির সঙ্গে তোমার আশনাই চলছে, কিন্তু সে যে এত দূর গড়িয়েছে বুঝতেই পারিনি। তবে তবে তুমিও জেনে রাখো, আমি বেঁচে থাকতে ওই মাগির নাগাল তোমার পেতে দেব না, কিছুতেই না। ঠিক আছে, আমিও দেখবো তোমার দৌড় কত দূর। তোমার মতো অশিক্ষিত গাইয়া মেয়ের সঙ্গে ঘর করাও আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। করো না, কিন্তু আমার চোখের সামনে ওই মাগির সঙ্গেও ঘর করতে দেব না। আমি ছাড়বো না তোমায়, কিছুতেই ছাড়বো না। আজ বুঝতে পারছি, আরো আগেই শেফালির কথা রাজি হওয়া উচিত ছিল আমার। শুধু তোমাকে একেবারে ছেড়ে ফেলতে বাধ্য। লজ্জা করে না এইসব বলতে? আর একবার ওই মাগির কথা মুখে এনেছো কি? কি করবি তুই? হ্যাঁ, বেশ, 1000 বার বলবো শেফালি শেফালি শেফালি। বেশ, তাহলে দেখো, এই সবটা মুখে ঢেলে দিলাম। ও কি আরে ওটা তো শেকো বিষ। আরে করছোটা কি? ব্যাস, এবার যত আরো মাগিটার নাম নাও আমার কানে আর ঢুকবে না। জ্বলে যাচ্ছে গো, গলা বুক সব জ্বলছে। চারু, না 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 না, ভেবো না, তোমাকে ছাড়বো না, কিছুতেই না। গেলাম আমি, গেলাম। চারু, এ তুমি কি করলে? চারু, কি করলে? কি হলো? কর্তামা চেঁচালো কেন? তোর কর্তামার নেই রে নেতাই। নেই? কোথায় গেল? এই তো এখানে। এ কি, মুখে এত ফেনা কেন? মরে গেছে তোর কর্তামা। মরে গেছে? মাগো, মরে গেছো তুমি? জগন্দা, হ্যাঁ, এসো শেফালি, বসো। আমি চারুকে হত্যা করেছি শেফালি। আমার জন্য বিষ খেলো। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। এমনটা যে হবে স্বপ্নেও ভাবিনি। অন্ধ প্রেম সত্যি আমায় অন্ধ করে দিয়েছিল জগন্দা। বৌদির হত্যাকারী তো আমিও। এই অভিশপ্ত সম্পর্ক আমরা আর বইব না জগন্দা। আমি হিমিকে নিয়ে গ্রাম ছেড়ে দূরে চলে যাচ্ছি। জানতে চেও না আমার ঠিকানা। ভালো থেকো। তোমায় কি বলবো জানি না, বোধহয় ঠিক সিদ্ধান্তই তুমি নিলে। তোমরাও ভালো থেকো, হিমিকে ভালো মানুষ করো। আমাদের ঘরে এসো, এসো শান্তি। আমার শহরে পড়শির ঘরে এসো, থাকো শান্তি। পল্লীতে আমার বন্ধুদের ঘরে যাও, বসো শান্তি। পিড়ি তো পাবে না, সোফাই ডিভানে তুমি বসবে না তো, বসো মন পেতে। যার যা অশান্তি আছে আমাকেই দিক। আমি জল তো কবির ভার যা, আঘাতে আঘাতে স্নাত নারী, সে পারে নিঃশব্দে সব অশান্তিকে
বয়ে নিয়ে যেতে। কি সুন্দর নারী হিমি। কার লেখারে কল্পনা? জয় গোস্বামী। এটা আমার পড়া ছিল না তো। শেষ দুটো লাইন কি অপূর্ব। এই আরেকবার বল না রে। আমি জল তো কবির ভারজা। আঘাতে আঘাতে স্নাত নারী, সে পারে নিঃশব্দে সব অশান্তিকে বয়ে নিয়ে যেতে। কি হয়েছে রে হিমি? জানলার বাইরে এক দৃষ্টি চেয়ে আছিস রে, কি ভাবছিস? আজ 2 বছর হলো মা চলে গেছে। এরকমই এক বৃষ্টির দিনে, নিঃশব্দে সব অশান্তিকে বয়ে নিয়ে। মানে কি বলছিস তুই? আন্টি অশান্তি নিয়ে চলে গেছেন? আগে বলিসনি তো কখনো। বার কষ্টটা ভুলে থাকতে চেয়েছিলাম বলেই বোধহয় বলতে চাইনি। আজ কবিতার ওই দুটো লাইন ভুলে থাকার চাদরটাকে এক টানে সরিয়ে দিয়ে কতটাকে বাইরে নিয়ে এলো রে। বল, আন্টি কি যন্ত্রণা বুকে নিয়ে চলে গেছেন? আমার ভীষণ জানতে ইচ্ছে করছে রে। মা মাঝে মাঝেই বলতো, জীবনে যা অন্যায় করেছি ঠাকুর কোনো দিন ক্ষমা করবে না। কিন্তু কি অন্যায় বুঝলি, শত জিজ্ঞাসাতেও এতদিন উত্তর পাইনি। মায়ের শেষ দিনগুলো তো তোর মনে আছে, একেবারে জমে মানুষে টানাটানি। মনে নেই আবার? ডক্টর দাশগুপ্ত তো আন্টিকেই বলে বসলো আপনার ক্যান্সার একেবারে ফাইনাল স্টেজে। তবে আন্টি খুব স্ট্রং মাইন্ডেড ছিলেন রে। ওই কথা শুনেও ওনাকে ভেঙে পড়তে দেখিনি। হ্যাঁ, আর তারপরে জেদ ধরলো বাড়ি চলে আসার। ডাক্তারবাবু তো দেখলি আপত্তি করলেন না। ডক্টর দাশগুপ্ত আমায় বলেছিলেন ওনার শরীরে কেমো আর কাজ করবে না, বাকি দিনগুলো বাড়িতে যখন থাকতে চাইছেন নিয়ে যান। বাড়ি আসার পর বোধহয় 7 দিন কি 8 দিন পরেই সব শেষ। ঠিক 9 দিন। তুই সকালে ফোন করতে আমি হস্টেল থেকে দৌড় লাগালাম। হ্যাঁ, তার 2 দিন আগে আমি জোর করে তোকে হোস্টেলে পাঠিয়েছিলাম, তোর ফাইনাল পেপার সাবমিট করার লাস্ট ডেট ছিল বলে। শোন, তুই চলে যাবার পর জানিস কিছু ঘটনা ঘটেছিল যা তোকে আজও বলে উঠতে পারিনি। হিমি, তুই আমায় গোপন করেছিলি? না, ঠিক গোপন নয় রে। আমি 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 নিজেই কেমন পাজলড হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি বলবো। তারপর তুইও চলে গেলি স্টেটসে, আর বলাও হলো না। এখন তো আবার তোর কাছেই আছি, আর কথাই যখন উঠলো শিগগির বলে ফেল। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, আন্টির মতো মানুষ কি যন্ত্রণা বুকে চেপে চলে গেলেন। হ্যাঁ বলি, সেদিন তুই চলে যাবার পর বিকেলে আমাদের সেই 20 বছর আগে ফেলে আসা গ্রাম থেকে এক ভদ্রলোক এলেন। আসলে বছর 20 আগে যখন মার সাথে গ্রামের বাড়ি ছেড়ে বরাবরের মতো চলে আসি, তখন আমি এতই ছোট যে ওখানকার কিছুই প্র্যাকটিক্যালি মনে নেই। তা ভদ্রলোক তার নিজের পরিচয় বললেন তিনি নাকি আমার গ্রাম সম্পর্কে মামা হন, পেশায় উকিল, মার জগন্দা। মার কাছে এই নামটা প্রায় শুনতাম। মামলা মোকদ্দমার ব্যাপারে আমাদের নাকি খুবই সাহায্য করতেন, যদিও একটাও কেস নাকি জিততে পারতেন না। তাও তোরা তাকে দিয়ে কেস করাতিস? মজার তো। হ্যাঁ, মার এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার ছিল। তো সেই জগন্দার স্ত্রী নাকি কলেরায় মারা গিয়েছিলেন। একজন কাজের লোক ছিল, নেতাই নাকি যেন নাম। মামি মারা যাবার পর থেকে সেও নাকি বেপাত্তা। হ্যাঁ, আসল কথায় আয় তো, ভদ্রলোক কি জন্য এসেছিলেন? বলছি আমায় বললেন খুব কষ্ট করে আমাদের ঠিকানা জোগাড় করে চলে এসেছেন। আমাদের ভিটে নাকি আমার এক দুঃসম্পর্কের কাকার ছেলে পাঁচিল দিয়ে ঘিরে ফেলে নিজের কবজায় নিয়ে নিয়েছে। দীর্ঘদিনের পরিচয় সূত্রে তিনি আমাদের মামলা মোকদ্দমায় সব রকমের সাহায্য করতে চান, যাতে আমরা আমাদের ভিটে ফিরে পাই। তারপর আমার মুখে মায়ের শরীরের কথা জানতে পেরে তাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তারপর যা ঘটল তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ঘরে ঢুকতেই ভদ্রলোকের দিকে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো মা। তারপর ওনার হাত দুটো ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল। ভদ্রলোক নিজেকে ধরে রাখতে পারলেন না। আমার কেমন জানি মনে হলো ওখানে থাকাটা আমার ঠিক হবে না, সরে এলাম। হাউ ইন্টারেস্টিং। মনে হচ্ছে অতীতের কোনো লাভ অ্যাফেয়ারে থমকে থাকা ভলকেনো হঠাৎ জেগে উঠল।
ভদ্রলোক চলে যাবার সময় তার ভিজিটিং কার্ড দিয়ে গেলেন, বললেন অবশ্যই যেন তার সঙ্গে অচিরেই যোগাযোগ করি। আর আন্টি? সেই রাতে মা প্রথম এতদিনের বয়ে চলা যন্ত্রণার বোঝা আমার সামনে নামালো রে কল্পনা। সেটা কি? সেই ভদ্রলোক, মানে মায়ের জগনদা, তার সঙ্গে মা এক অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়েছিল। আর তার কারণে ওই জগন মামা, মানে জগন উকিলের স্ত্রী আত্মহত্যা করেন। ও মাই গড! তার মানে কলেরা নয়? এরপর থেকে মা নিজেকে আর ক্ষমা করতে পারেনি। নিজের ওপর জগন মামির হত্যার দায় চাপিয়ে সেই বোঝা বাকি জীবন বয়ে গেছেন। আমাকে সবটা বলার পর মা একেবারে মৌন হয়ে গিয়েছিল। মৃত্যুর আগে তার মুখ থেকে আর একটাও কথা বেরোয়নি। সাংঘাতিক! আর ওই জগনবাবু, মানে ওই উকিল ভদ্রলোক, তার সঙ্গে তুই আর কোনো যোগাযোগ করিসনি? মার মৃত্যুর পর ওর ঠিকানা একটা চিঠি পাঠিয়েছিলাম। বেশ কিছুদিন পর উত্তরও দিয়েছিলেন। আত্মীয় স্বজনদের দীর্ঘদিনের ইচ্ছাকে মর্যাদা দিয়ে উনি আবার বিয়ে করেছেন। আমাকে যেতে বলেছেন এবং সেই সঙ্গে নিজেই আমাদের মামলাটা লড়বেন জানিয়েছেন। তোর যাওয়া উচিত, অবশ্যই যাওয়া উচিত। চল, আমিও যাব। গিয়ে কি হবে? ওই ভিটা দিয়ে কি করব আমি? সেটা পরে ভাবা যাবে। তোর নিজের জমি অন্যায়ভাবে অন্য কেউ ভোগ করবে, এটা তো হতে পারে না। তুই জগন মামাকে লেখ, আমরা আসছি। কি অসাধারণ জায়গা রে! আর ইউ স্টুপিড! তোর নিজের বাড়ি, নিজের জমির প্রতি কোনো আগ্রহ, কোনো অধিকার বোধ নেই। এতদিন মাই যখন কোনো আগ্রহ দেখায়নি, আমার আর অধিকার ফলিয়ে কি হবে? চুপ কর! আর তোর যখন এতই অনিচ্ছা, আমায় লিখে দিস। আমি এখানে একটা হোমস্টে করে পয়সা কামাবো। ঠিক আছে, লিখে দেব। বাঁচালি বাবা। ফাজলামি করিস না তো, ফাজলামি করিস না। এমন পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম, নদী, বিশুদ্ধ বাতাস, জাসিমউদ্দিন মনে পড়ে যাচ্ছে রে। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে ছোট সে কাজল গায়ে, গলাগুলি করি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই, সরু পথ খানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া, বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই, বুক খানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায়। আমি এই জায়গাটা প্রেমে পড়ে গেলাম রে হিমি। দাঁড়া, জগন মামার ঠিকানায় বোধহয় এসে পড়েছি। ওই যে নীল রঙের মনসা মন্দিরটা দেখা যাচ্ছে, ওই তো পাশেই এ তল্লাটের একটাই দোতলা বাড়ি, ওটাই হবে। দাঁড়া, করাটা নাড়ি। কে? মামা, আমি হিমি, আমরা এসে গেছি। দরজা খোলাই আছে, এসো এসো, তোমাদের অপেক্ষায় ছিলাম। এ কি, তোমাদের মালপত্র কই? মামা, আমরা ওই স্টেশনের কাছে একটা হোটেলে উঠেছি। এমন তো কথা ছিল না, খুব অন্যায় করেছো। ঠিক আছে, কালকে লোটা কম্বল নিয়ে এখানে চলে আসবে। নতুন মামিমার হাতে রান্না একবার খেলে আর ভুলতে পারবে না। শোনো, হয়েছে কি, হঠাৎ একটা জরুরি কাজে আমাকে একটু সদরে কাছারিতে যেতে হচ্ছে। তোমরা মামির সঙ্গে গপ্প করো, দুপুরে কিন্তু এখানে খাবে। আমি বিকেলে ফিরে এসে তোমার বাড়ির ব্যাপারে আলোচনা করব। না মামা, মামির সঙ্গে দেখা করে আমরা এখন হোটেলেই ফিরে যাব। ট্রেনের পোশাক ছাড়া হয়নি, একটু ফ্রেশ হওয়াও দরকার। আমরা বিকেলবেলা আবার চলে আসব। বেশ, কি আর বলবো। তাহলে আমি আসি, তোমরা ভেতরে যাও। বাবা, এত তাড়া! মামির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময়টুকু নেই। কি অদ্ভুত রে। ঠিক বলেছিস, কি আর করা যায়, ভিতরে চল, নিজেরাই পরিচয় দিই। আমাদের কথা বলে রেখেছে নিশ্চয়ই। কি চুপচাপ চারিদিক। মামি কি দোতলায়? ভদ্রলোক তো সেটাও বলে গেলেন না। কাউকে দেখা যাচ্ছে না। বাবারে, এই এত বড় বাড়িতে আর কেউ থাকে না?
নিজেদের কেমন ট্রেসপাসার্স মনে হচ্ছে। এই দাঁড়া দাঁড়া, ওই দেখ, ওই কোণার ঘরটা খুলে কেউ একজন বেরোচ্ছে বোধহয়। ওই তো এইদিকেই আসছে। সেই নিরুদ্দেশ নেতাই নামের লোকটা নাকি? পরে সে ফিরে এসেছে, কিন্তু এই এই ওভাবে আমাদের দেখছে কেন? লোকটাকে কিন্তু আমার একেবারেই সুবিধার মনে হচ্ছে না। তোমরা কারা? এখানে কি চাই? তুমি মানে আপনি কি নেতাই দাদা? তা দিয়ে তোমাদের কি দরকার? মামা আমাদের কথা বলেনি। আমরা কলকাতা থেকে আসছি। মামি কোথায়? আমরা একটু দেখা করব। দেখা হবে না, চলে যাও এখান থেকে। দেখা হবে না বললেই হলো? মামা বলে গেছেন মামির সঙ্গে বসে গল্প করতে। চল তো হিমি, বোধহয় ওপরেই আছেন মামি। তোমরা তো বড়ই অবাধ্য। মা এখন দেখা করবেন না। এই ছেড়ে দে কল্পনা, ফিরেই যাই। এই লোকটাকে আমি একটু বিশ্বাস করতে পারছি না। এর নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। আয় তো। কে? মা থামবে। কে এমন করে হেসে উঠল? মামি? তোমরা কেন কোনো কথা শুনছো না? চলে যাও, চলে যাও এক্ষুনি। এই কল্পনা, চল এখন চলেই যাই। বিকেলে একেবারে জগন মামার সঙ্গেই দেখা করব। বেশ, চল। বাট আই স্মেল সামথিং ফিশি। এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। পা চালা হিমি, আমার আর তর্স হয়েছে না। তাছাড়া আকাশটা দেখেছিস কেমন কালো হয়ে এসছে, হাওয়াও তো দিচ্ছে বেশ। আচ্ছা, তখন যেটা তোকে বললাম কোনো জবাব দিলি না তো? কোনটা? নতুন মামির মাথায় কোনো গন্ডগোল নেই তো? মানে পাগল গোছে? থাম। পাগল হলে তোর জগন মামা মামির সাথে গল্প করো বলে নিশ্চয়ই চলে যেতেন না। তাহলে ওরকম হাসি, চিৎকার? আমার কেন জানি ওই লোকটাকে সন্দেহ হচ্ছে। ডালমি কুচ কালা হ্যায়। তুই তো আবার না জানি নেতাই দাদা করতে শুরু করলি। ঠিক আছে, ও সেই পুরনো চাকর নেতাই না নতুন কেউ, সেটা না হয় জগন মামাকেই জিজ্ঞাসা করে নেব। নেনে এসে গেছি, এবার তুই তোর মামার নামটা ধরে ডাক দেখি। জগন মামা, জগন মামা, আমরা এসেছি। ভেতরে এসো, বাইরের ঘরে বসো, আমি আসছি। যাক বাবা, মামার গলাটা অন্তত শোনা গেল। হ্যাঁ, তোর নেতাই দাদার আগেই। এই ফাজলামি করিস না তো। এই যে শোনো, আজ রাতে খেয়ে যাবে কিন্তু। তোমাদের মামি সারাদিন ধরে নানান পদ রেঁধেছে তোমাদের খাওয়াবে বলে। আচ্ছা মামা, সকালে একটা লোককে দেখলাম, কিছুতেই মামির সঙ্গে দেখা করতে দিল না। সে কে? হ্যাঁ, ও আবার এসেছিল? কি জ্বালা। না, আমারই ভুল হয়েছিল তোমাদের ভেতরে যেতে বলার। কিন্তু ও কে সেটা তো বললেন না। ও যাই, এই দেখো তোমাদের মামির আবার কি হলো, ডাকাডাকি শুরু হয়ে গেল। দাঁড়াও, কি বলে শুনে আসছি। কি হলো? কই কেউ ডাকলো না তো? হয়তো এত আস্তে ডেকেছে, আমরা খেয়াল করিনি। কিন্তু দাঁড়া, মামা কোথায় কাউকে কিছু বলছেন। তোমার মনে নেই হিমি তখন এইটুকু, কত হবে, বছর চারেকের? মানে নতুন মামি কি এই গ্রামে নেমে আমাদের চিনতো? চুপ কর না। ওদের তোমার লজ্জা পাওয়ার কি আছে? আচ্ছা, সারাক্ষণ বাড়িতে এত গয়না পরে আছো কেন বলো তো? ওরা কি কুটুম? হিমি, জগন মামা একতরফা কথা বলে যাচ্ছেন। মামির কোনো সারা শব্দই নেই। না, ভেতরে যেতেই হবে। কল্পনা, তুইও আয়। এই আমার কিরকম ভয় ভয় করছে। এইসব গয়না তো তোমার বিয়ে যত্ন করে তুলে রেখেছিলে। কি কেউ তো নেই। মামা এক কাল্পনিক হাত ধরে কথা বলে যাচ্ছে। আমার শরীর খারাপ লাগছে। মামা এইরকম করছে কেন? চুপ, দাঁড়া। মামা, আপনি কার সঙ্গে কথা বলছেন?
কেউ তো নেই। তোমরা আবার এসেছো, বেরিয়ে যাও এখান থেকে। ও মা গো, হিমি দাঁড়া দাঁড়া, যাস না, আমি আসছি। হিমি হিমি পড়ে যাবি, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাবা, আজই রাতের ট্রেনে ধরে বাড়ি ফিরে যাই, চল। যাবি, কিন্তু অদ্ভুত ঘটনাগুলোর কারণ না জানি। আমার জানার কোনো ইচ্ছে নেই। এই সর্বনাশ! কি হলো? আমার ব্যাগ মামার বাড়িতেই রয়ে গেল যে। আরো উন্মাদের মতো ছোট। বাড়ির দলিল, নকশা, টাকা সব যে ওই ব্যাগে। উপায় নেই, আবার যেতে হবে। চল। আবার? আমি যেতে পারবো না। তাহলে তুই থাক, আমি যাচ্ছি। না, অন্ধকার হয়ে গেছে, বাতাস জোরে বইছে, আমি এখন এখানে একা থাকতে পারবো না। আচ্ছা, মুশকিল তো, তুইও চল। বলছি তো আমার সঙ্গে চল, কি হবে, আয়। বাতাসটা ক্রমশ জোর হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। আচ্ছা, মামা লোকটার পরিচয়টা বেমালুম চেপে গেল কেন বলতো? আমার কোনো জানার দরকার নেই। ব্যাগটা ভালোই উদ্ধার করে রাতের ট্রেনে কলকাতা, থাক পড়ে ভিটে জমি বাড়ি সব। কি দরজাটা এরই মধ্যে ভিতর থেকে বন্ধ করে দিয়েছে? আবার বৃষ্টিও শুরু হয়ে গেল দেখছি। কল্পনা, ফিরে চল, কাল সকালেই আসবো। এই যে বললি রাতের ট্রেনে কলকাতায় ফিরবি? জানি না, আমি কিচ্ছু জানি না। দাঁড়া, পড়াটা তো নাড়ি। মনে হচ্ছে কেউ আসছে। কল্পনা, তুই আমার খামচে ধরছিস কেন? দরজার কাছে এসেছে। ওরে বাবা, কিসের আওয়াজ? পায়ের মন। এবার দরজা খুলছে। কি কুমিরা, তোমাদের ব্যাগ ফেলে গিয়েছিলে তো? এই নাও গো। আপনি কে? কি কথা গো, আমার বাড়ি এসে শান্তি চাইছো? আমি কে? ওই হিমির নতুন মামি গো। আমি আর পাচ্ছি না, চল এখান থেকে। চলে যাবে সারা দিন ধরে, তোমাদের জন্য না খেয়েই চলে যাবে। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের আদি ভৌতিক, পরিবেশনায় প্রতিধ্বনি সল্টলেক। আমরা ফিরে আসব আগামী শনিবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।